নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময়ের অনুষ্ঠান। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটার ইতিমধ্যেই সেটা নিয়ে গোটা রাজ্য জুড়ে কার্যত একটা রব পড়ে গিয়েছে। এই কিছুক্ষণ আগেই কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে একটা SMS পেলাম যে মুকেশ আম্বানি ঠিক কখন আসবেন, হেমন্ত সোরেন কিভাবে আসবেন, তার একটা একদম শেষ মুহূর্তের সিনারিও আমরা পেলাম। এবং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশের সবচেয়ে বড় শিল্পপতি রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে তারা আসছেন। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি বলি যে ঠিক এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে বসে অনুষ্ঠান করছি, পরবর্তী 24 ঘন্টায় কলকাতা শহরে চাঁদের হাট। কিন্তু বিগত 8টি এই BGBS থেকে অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আমরা কি পেলাম আজ সেটা নিয়ে প্রশ্ন করার সময়। কারণ রাজ্য সরকার যে BGBS করছে অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে, সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রত্যেকটি পয়সা আমার আপনার পকেট থেকে দেওয়া, অর্থাৎ আমার করের টাকা। আমরা রাজ্য সরকারের কাছে জানতে চাইব যে এই BGBS থেকে, বিগত 8টি BGBS থেকে আমরা কি পেলাম, আমরা কত প্রতিশ্রুতি পেলাম, আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নই বা কতটা হলো, আজ সেটা জল মাপার পালা। কেন এই কথা আমি বলছি? ঠিক যে সময় বসে আমি অনুষ্ঠান করছি তার আগে আমরা দেখেছি যে বিগত শেষ 3 বছরে মানে 2020, 21, 22, 23 এবং 24 এই 4-5 বছরে বাংলায় ভয়ঙ্কর হারে বেকারত্বের ছবি। ঠিক কি কারণে আপনারা জানেন যে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষা দুর্নীতির কারণে নিয়োগ হয়নি। কর্মসংস্থান মূলত যে শিল্পের ক্ষেত্রে হয় অর্থাৎ ভারী শিল্প এবং তার সঙ্গে অনুসারী শিল্পে জড়িয়ে থাকা যে কর্মসংস্থানের সুযোগ, তাতেও বড় কোনো এরকম কলকারখানা হয়নি, বরং বাংলায় অনেক কলকারখানা বন্ধ হয়েছে। যদিও এই প্রেক্ষাপটেই বলে রাখা দরকার যে রাজ্যের দাবি যে বাংলা 100 দিনের কাজে 1 নম্বরে, বাংলা ইজ ডুইং বিজনেসে 1 নম্বরে। ফলে বাংলার এই দাবিগুলির ক্ষেত্রে যেমন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বললেন যে চা বিক্রি অনেক একটি ভালো গুরুত্বপূর্ণ পেশা, কখনো কখনো তিনি বলেছেন যে কাশফুল থেকেও বালিশ হতে পারে। কিন্তু এই বাংলার বুকে এই বক্তব্যগুলো থেকে সত্যি যারা যুবক যুবতী তাদের চিরে ভিজছে, আজ আরও একটি BGBS শুরু হওয়ার আগে 24 ঘন্টা আগে সেই প্রশ্নগুলোই ঝালিয়ে নেবার পালা। কিন্তু আমরা খুব গুরুত্বের সঙ্গে এই কথাটা বলতে চাইছি যে কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠান আমরা করছি না, যে কোনো ক্রিটিসিজম করা অর্থাৎ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে তাকে নিয়ে 4টে এমন বক্তব্য রাখা যাতে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্দেশ্যই ব্যর্থ হয়। আমরা শুধু সেটাই বোঝার বা জানার চেষ্টা করব যে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আগে আমরা কি পেয়েছি এবং এই বাণিজ্য সম্মেলন থেকে এবার আমরা কি পেতে চলেছি। আমরা এই নিয়ে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমরা একটি প্রতিবেদন আপনাদের দেখাই, তারপর আমরা অতিথিদের পরিচয়ে আসবো, আলোচনায় আসবো। দেখুন। কর্মসংস্থান ও ভারী শিল্পে বিনিয়োগ। তাই রাজ্য সরকার চাইছে বিধানসভার আগে কর্মসংস্থানমুখী বিনিয়োগ। লোকসভা ভোট সহ নানা কারণে 2024 সালে হয়নি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তাই 26-এর ভোটের আগে এবারের বাণিজ্য সম্মেলনে বড় নজর রাজ্যের। বুধবার নিউটন কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। দেশ বিদেশের 30টির বেশি শিল্পগোষ্ঠীর 600 অধিক প্রতিনিধি যোগ দিতে চলেছেন BGBS-এ। যোগ দিতে চলেছে 20টি দেশ। AI হাব, সেমিকন্ডাক্টর কারখানা, তথ্য প্রযুক্তি, বস্ত্র ও চর্ম ও পর্যটন শিল্পে বিনিয়োগের আশা রাজ্যের। এবছর অন্তত 4 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব আসতে চলেছে বলে মনে করছে রাজ্য। তথ্য প্রযুক্তি ও ক্ষুদ্র শিল্প ক্ষেত্র এবার বিশেষ নজর কাড়তে চলেছে বলেই মত সংশ্লিষ্ট মহলের। কিন্তু ভারী ও মাঝারি শিল্পে কেন নজর দিচ্ছে না রাজ্য? শিল্পে বিনিয়োগে বড় ইস্যু হলো জমি, জল, বিদ্যুৎ ও আইন শৃঙ্খলা ও যোগাযোগ। সবকটি ক্ষেত্রেই পরিকাঠামো তৈরির চেষ্টা করেছে রাজ্য। তৈরি হয়েছে ল্যান্ড ব্যাংক, আছে দক্ষ শ্রমিক, এক জানালা নীতিও। তবে রাজ্যের আশা তথ্য প্রযুক্তি শিল্পে বড় বিনিয়োগ হতে পারে। তথ্য প্রযুক্তিতে অন্তত 27,000 কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। এতে নতুন 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। বস্ত্র ও চর্মশিল্পের বিনিয়োগে বিশেষ গুরুত্ব পাবে বাংলা।
বিরোধীদের অভিযোগ, লক্ষ কোটি টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস এ চাঁদের হাট বসলেও আদৌ রাজ্য উপকৃত হচ্ছে না। আসছে না বিনিয়োগ, হচ্ছে না কর্মসংস্থান। গত 7 বারের বিজিবিএস এ কত বিনিয়োগ প্রস্তাব তা এক নজরে দেখে নেওয়া যাক। 2023 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 3,76,000 কোটি টাকা। সে সময় কর্মসংস্থানের তথ্য মেলেনি। 2022 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 3,43,000 কোটি টাকার। কর্মসংস্থানের আশ্বাস 40 লক্ষ। 2019 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 2,85,000 কোটি টাকা। কর্মসংস্থানের আশ্বাস 10 লক্ষ। 2018 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 2,19,000 কোটি টাকা। কর্মসংস্থানের আশ্বাস ছিল 20 লক্ষ। 2017 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 2,36,000 কোটি টাকা। সে সময় কর্মসংস্থানের তথ্য মেলেনি। 2016 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 2,05,000 কোটি। সেক্ষেত্রে কর্মসংস্থানের সংখ্যার তথ্য মেলেনি। 2015 সালে বিনিয়োগ প্রস্তাব এসেছে 2,43,000 কোটি টাকা। তবে সেক্ষেত্রেও কর্মসংস্থানের তথ্য মেলেনি। এই সুযোগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক বাংলার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বেকারত্বের পরিসংখ্যানে। পশ্চিমবঙ্গে বেকারত্ব 9%, উত্তরপ্রদেশে বেকারত্ব 9.8%, গুজরাটের মোট বেকারত্বের শতাংশ 3.1, দিল্লিতে বেকারত্বের শতাংশ 4.6, মধ্যপ্রদেশে 2.6%, কেরালায় 29.9% এবং পাঞ্জাবে বেকারত্বের শতাংশ 18.8। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। প্রতিবেদন দেখানোর পর আমি পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নীলাঞ্জন দাস, আপনাকে স্বাগত। রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, এবং রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র, আপনাকে স্বাগত। আমি আজকের অনুষ্ঠান সুপর্ণবাবুকে দিয়ে শুরু করতে চাইব। সুপর্ণবাবু, আমার যে তথ্যটুকু আমি পেলাম, এই তথ্য যে কোনো মানুষ ইন্টারনেট ঘাটলেই পেয়ে যেতে পারবেন, এটার জন্য আলাদা কোনো বিষয় নয়। কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে বিনিয়োগ হচ্ছে তার মূল জায়গা, আসল উদ্দেশ্য হচ্ছে পরিকাঠামো তৈরি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা কর্মসংস্থান। এই দুটো হচ্ছে মূল, কারণ পরিকাঠামো যদি তৈরি হয় তাহলে পরবর্তীতেও কর্মসংস্থানের সুযোগ থাকবে, এটাই হচ্ছে মূল। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবার কি আর 5টা বিজিবিএস এর মতো সময় রয়েছে? মানে এবারের বিজিবিএসটা আমি যদি নির্বাচন কেন্দ্রিকই দেখি, তাহলে এবারের বিজিবিএসে কিন্তু সত্যি অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করে দেখাতে হবে যে তিনি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। কারণ সরকারি অনেকগুলো ক্ষেত্রে এখন কিন্তু আদালতের কারণে, আদালতে মামলা থাকার কারণে দরজা বন্ধ। ফলে কর্মসংস্থানই, চাকরি নয়, কর্মসংস্থানই এখন যুবকদের কাছে মূল জায়গা। সৈকত, আপনি যখন প্রথমে অনুষ্ঠানটা শুরু করছিলেন তখন আপনি বলেছিলেন যে এটা সত্যি একটা, এবং বরাবরই সেটা আপনি করে থাকেন, যে কতগুলো মৌলিক স্তরে আলোচনা করবেন বলে আপনি এই অনুষ্ঠানটা করছেন। আমার অনুরোধ থাকবে যে আপনি অনুষ্ঠানটাকে নির্বাচনের মতো, নির্বাচনটা নিশ্চয়ই খুব দরকারি একটা প্রক্রিয়া, কিন্তু আজকে যখন পশ্চিমবঙ্গের একটা সেই প্রাক্কালে দাঁড়িয়ে আছে যেখানে কালকে বিশ্ববঙ্গ সম্মেলন করতে চলেছেন, সেখানে তার সাথে একটা লঘু বিষয়কে না জুড়লেই বোধহয় আলোচনাটা গুরুত্ব পাবে বলে আমি মনে করছি। এটা আপনাকে প্রথম একটা অনুরোধ। ঠিক। 2 হচ্ছে আমরা যদি কতগুলো নিয়ম আজকে আলোচনার আগে তৈরি করে রাখার আপনার অনুমতি নিয়ে করতে পারি। প্রথম কথা হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা সত্য নয়, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রেও সত্য, চায়নার ক্ষেত্রেও সত্য, যে আজকে কিভাবে যুবক যুবতীদের, শুধু শিক্ষিত যুবক যুবতী নয়, অন্য যুবক যুবতীদের কি করে কর্মসংস্থান বা আয়ের বা জীবিকার একটা ব্যবস্থা করা যায়, যারা কর্ম খুঁজছেন তাদের জন্য কর্মসংস্থান এবং বাকিরা যারা জীবিকা খুঁজছেন তাদের জন্য একটা জীবিকার ব্যবস্থা। এটা প্রত্যেকটা রাজ্য সরকার বা ভারত সরকার সম্মিলিতভাবে এই ইস্যুটাকে ভীষণভাবে ফান্ডামেন্টালি অ্যাড্রেস করার দরকার হয়ে পড়ছে। এবং সেটা করার জন্যই বোধহয় এই যে আজকে প্রত্যেকটা জায়গায় আজকে এই যে শিল্প সম্মেলনগুলো হচ্ছে, সেগুলো তারই একটা বহিঃপ্রকাশ, যে তারা চাইছেন, যে প্রত্যেকটা সরকারই চাইছেন যে তাদের সেখানে বিনিয়োগ হোক, এবং বিনিয়োগ করতে গেলে পূর্ব শর্ত হিসেবে নিশ্চয়ই পরিকাঠামো, যেটা আপনি সঠিকভাবে বললেন, সেটাকে তৈরি করা উচিত।
সেখান থেকে কর্মসংস্থান প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে এবং যে কোনো সরকারেরই রাজস্ব বৃদ্ধি পাবে, যেটা পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজস্বের জায়গাটা দরকার বলে মনে করছি। 2, 3 হচ্ছে কালকে আরেকটি বিজিবিএস হচ্ছে এবং বিজিবিএসগুলোকে আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল, সরকারকেও সেটাই অনুরোধ করব যে এই শিল্পের ব্যাপারটাকে নির্বাচনের থেকে যদি একটু আলাদা করে দেখা যায় এবং এটার যদি একটা স্পেশাল পারপাস ভেহিকল হিসেবে তৈরি করা যায় যে কি করে আমরা পশ্চিমবঙ্গ এগিয়ে যেতে পারে এবং সবকটা দল মিলে যাতে এটা কতগুলো ফান্ডামেন্টাল জায়গাগুলো রাজনীতির একটা বিষয়বস্তু না হয় যে আজকে শ্রম আইন কীরকমভাবে হবে। আমাদের কতগুলো মৌলিক স্তরে অসুবিধে আছে। অসুবিধাটা কি? আমাদের উড়িষ্যার মতো হয়তো কোস্ট লাইন নেই, বা আমাদের হয়তো জনবসতির ক্ষেত্রে আমাদের জনবসতি হয়তো প্রচুর। আজকে ভারত, আমরা যখন কথা বলছি যে ভারতের জিডিপি নাকি বেড়ে 5th লার্জেস্ট ইকোনমি, 2030-এ 3rd লার্জেস্ট ইকোনমি হলো, সাথে সাথে আমরা কিন্তু মাথাপিছু আয়ের কথা বলি এবং মাথাপিছু আয় দেখি সেটা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা দেখি মাথাপিছু আয় মাত্র 1.5 লক্ষ টাকা, যেহেতু আমাদের মানে পপুলেশন ডেন্সিটি অফ পপুলেশন বা এটা। সুতরাং সেইখানে দেখতে গেলে আমরা কি ধরনের শিল্প এখানে করতে পারি, এক যে আমাদের জমির অসুবিধে আছে বা আমাদের জনবসতি আছে, মানুষকে সরানো সম্ভব নয়, এক। 2 হচ্ছে যে সেটা নিয়ে সেই রকমভাবে আমার মনে হয় টার্গেটেড প্ল্যানিং করে আমাদের মানে এগোনোটা বোধ হয়, আমার মনে হয় যে এই সরকার যদি সেরকমভাবে চিন্তা করেন। 2, 3 হচ্ছে আজকে কৃষিতে পশ্চিমবঙ্গের যথেষ্ট ভালো তারা করছেন, কিন্তু আমরা জানি যে কৃষিতে সেই রকমভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাচ্ছে না এবং আমাদের কিন্তু বরাবর মেশিনের ওপরেই নির্ভরশীল হতে হচ্ছে। এবং কৃষিতে সেরকমভাবে পড়াশুনো করা ছেলেমেয়েরাও চট করে, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে তাদের কথা বলছি না, জেনারেলি বলছি, অ্যাবজর্পশন কম। সুতরাং তারা বিশেষ করে পরিষেবা ক্ষেত্রে আইটি বা বিটি, বায়োটেকনোলজি বা আইটি, এখানে আইটিটাই আছে। কিন্তু তথ্য প্রযুক্তি ক্ষেত্র কিন্তু রেভিনিউ বাড়বে, কিন্তু সেরকমভাবে কিন্তু লোক বাড়বে না। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেন্টার ওরা করবেন, এটা খুব একটা ভালো জায়গা। তো আমার মনে হয় যে খুব আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা করার দরকার। এবং আমার মনে হয় যে একটা যদি ট্রায়াঙ্গুলার ইফেক্ট হয়, একটা হচ্ছে হাই এন্ড ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, সেটা হচ্ছে যেখানে হয়তো প্রত্যক্ষ লোক অত লাগবে না কিন্তু সেটা খুব দরকার, এক। সেকেন্ড হচ্ছে লেদার বা টেক্সটাইল, এই জায়গাগুলোতে, কারণ বাংলাদেশ ইমিডিয়েটলি বাংলাদেশের সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা হয়তো কমছে, সেই জায়গাটা পশ্চিমবঙ্গ সেটার অ্যাডভান্টেজ নিতে পারেন। টেক্সটাইল, লেদার, এই জায়গাগুলো কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। 2 এবং 3 আমাদের এখানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের মধ্যে মেধা আছে, আমি বলছি না অন্য জায়গায় ছেলেমেয়েদের মধ্যে নেই, একবারও বলিনি, কিন্তু যখন এগুলো আছে অ্যানালিটিক্স বা এই জায়গাগুলো, অ্যানালিটিক্স, পাবলিশিং, আমরা বই মেলা অনেক করি কিন্তু হাউ মেনি ইন্টারন্যাশনাল পাবলিশার্স আর হিয়ার, সেটা তো নেই। কেউ একটা সেলস অফিস খুলে রেখেছেন সেই কথাটা বলছি না। সুতরাং আজকে আমাদের একাডেমিক ইনস্টিটিউশন হোক বা যে কোনো জায়গায় হোক, আমরা কি বেস্ট ইন ক্লাস ইন ইন্ডিয়া বা বেস্ট ইন ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড এখানে তৈরি করতে পারছি? আমার মনে হয় যে নিশ্চয়ই শিল্প সম্মেলন তারা করবেন, সাথে সাথে তারা এই আলোচনাতেও নিজেদেরকে মনোনিবেশ করবেন বলে আমি মনে করি। আমি আপনার বক্তব্যে 2-3টে পার্ট খুব ইম্পর্টেন্ট, আমি সেই পার্টগুলোকে একটুখানি হাইলাইট করার চেষ্টা করছি। এক হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কয়েকটি বিজেবিএসে যদি আমরা দেখি তাহলে দেখব তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেবিএসে, 1 নম্বর। সেটা পরবর্তী ক্ষেত্রে সুপর্ণবাবু আরও ভালো করে বলতে পারবেন, সেই বাম জমানা থেকে এই তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। এছাড়া আরেকটির শিল্প সম্ভাবনার কথা মুখ্যমন্ত্রীর মুখে সারা বছর শোনা যায়, সেটা হচ্ছে পর্যটন। কিন্তু সাধারণত বিজিবিএস এর ক্ষেত্রে কিন্তু পর্যটনের যে বিনিয়োগ সেটা কিন্তু বিজিবিএস রিলেটেড বিনিয়োগ নয়, কারণ পর্যটনের ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হয় সেগুলো খুব ছোট মাপের হয় বা এতটাই ক্ষুদ্র যাতে হয়তো রাজ্যের রাজস্ব ইনকামের ক্ষেত্রে বা রাজস্ব আসার ক্ষেত্রে সরাসরি তার কোনো প্রভাব নেই, সেটা পরোক্ষভাবে খুচরো বাজার থেকে রাজ্যের লাভ হয়। ফলে আমার যেটা মনে হয় যে এখানে রাজ্যের যে দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে, এক বস্ত্র, আমি যতদূর খবর পাচ্ছি এবার বস্ত্রকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যেটা খুব ভালোভাবে বললেন সুপর্ণবাবু যে বাংলাদেশে যে বস্ত্রের যে বিশেষ গুরুত্ব সেইটা কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণতার জায়গায় রাজ্য যেতে পারে। এক্সপোর্টের ক্ষেত্রে রাজ্য গুরুত্ব দেবে বলে খবর পাচ্ছি। 2 চর্ম, ইতিমধ্যে আপনারা জানেন যে ট্যানারি শিল্পে
আমাদের দক্ষিণের জেলায় সেখানে ইতিমধ্যেই জায়গা হয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে হাব হবে এবং 10 লক্ষ কর্মসংস্থানের কথা তিনি বলেছিলেন। আমার এখানে যেটা আলোচনার বিষয় তৈরি করছে এখন, যেটা আমি আমার শুরুতে ইন্ট্রোতে বললাম, আমি বিজেপির কাছে যাব একটু, দীপ বিশ্বাসের কাছে। দীপ, কি হবে? আমরা আশাবাদী, আমরা চাইবো, আমরা বাঙালিরা, আমরা যারা বাংলার বাসিন্দা, আমি চাইবো এই যে অন্তত 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে, এর মধ্যে 4 লক্ষ কোটি টাকাই বিনিয়োগ হবে, আমরা এটাই চাইবো। এবং আপনি বিজেপি হলেও আপনি এটাই চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যে বিনিয়োগ প্রস্তাবগুলি ইতিমধ্যেই এসেছিল সেটাকে যদি আমি যোগফল করি, যে 2015 থেকে প্রায় 20 লক্ষ হাজার কোটি টাকার বিনিয়োগ, আমি যদি যোগফল করার চেষ্টা করি, প্রায় এই যে আমি দেখতে পাচ্ছি যে 3 লক্ষ, এটা সৈকত আপনার হিসেবটা বোধহয় ঠিক হচ্ছে না। তার কারণ আমি হিসেব দিয়ে আপনাকে বলতে পারি এটা প্রায় 27 লক্ষ কোটি টাকায় দাঁড়াচ্ছে। প্রায় 27 লক্ষ। তার কারণটা হচ্ছে 2018 সালে যেটা ওরা, এটা বিজিবিএস ওয়েবসাইটটাই সোর্স, এবং 2018 সালে ওরা দিয়েছিলেন একমাত্র বছর যেখানে ওরা প্রত্যেক বছর ওরা রুপিতে এটা দিয়েছেন, এবং 2018তে ওরা কিন্তু ইউএস ডলার 145.93 বিলিয়ন নিয়েছেন, মানে 2,19,000 কোটি টাকার কথা তারা বলছেন। না না, তার কারণ ওনারা ওয়েবসাইটে দিয়েছেন 2018 সালের, সুতরাং সেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 9,92,800 লক্ষ কোটি, প্রায় 10 লক্ষ কোটি। তার কারণটা হচ্ছে ওই বছরের অ্যাভারেজ ডলারেরটা, আমি সেই অ্যাভারেজটা দিয়ে যদি 145.93 বিলিয়নকে করি তাহলে 9.92 আসে। সুতরাং টোটালটা যদি আসে 2015তে 2,243100, তারপর এটা 250,253, তারপর 235,290, তারপরেরটাই জাম্প হচ্ছে 992। কেন আমরা এই 8টার মধ্যে 2020, 21 আর 24-এ আমরা করিনি, 3 বছর টোটাল করিনি। সুতরাং টোটাল যেটা কিউমুলেটিভ ফিগার কামিং টু 27 লক্ষ কোটি টাকা প্রায়। মানে এই যে আপনি 27 লক্ষ কোটি টাকার কথা বলছেন, আমি তো এই অঙ্ক প্রথম কথা মেলাতেই পাচ্ছি না, আর দুই হচ্ছে আমি যেটা মেলাতে চাইছি এখানে, এক্ষেত্রে যারা এই অনুষ্ঠানটা শুনছেন তারা সবচেয়ে বেশি অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই কর্মসংস্থান কথাটা আমি কতবার এই অনুষ্ঠানে আলোচনা করব। এখন এই কর্মসংস্থানের প্রশ্নে আমি শুধু 3টে বছরের উল্লেখ করছি, শুধু 3টে বছর, 2022-এ 40 লক্ষ, 2019-এ 10 লক্ষ, 2018-তে 20 লক্ষ। এগুলো একটাও আমার বানিয়ে বলা ডেটা না, এটা গভর্নমেন্ট তার দেওয়া ডেটা, এবং তারা বলছেন এই 3টে বছরেই প্রায় 70 লক্ষ কর্মসংস্থান হয়ে যাওয়ার কথা। 70 লক্ষ, ভাবতে পারছেন পশ্চিমবঙ্গে কেউ বেকার থাকবে না? সৈকত দা নমস্কার, উপস্থিত সকলকে আমার তরফ থেকে আমি নমস্কার জানাচ্ছি। বিষয়টা যেটা আপনি উত্থাপন করলেন সেটা হচ্ছে রাজ্যের শিল্প কেন আসবে, কখন আসবে। রাজ্যের শিল্প আপনি যতই বড় বড় কথা বলুন না কেন, যতই প্রতিশ্রুতি দেবেন না কেন, রাজ্যের শিল্প তখনই আসবে যখন আপনি পরিকাঠামোগত উন্নয়ন করবেন। এখানে যখন রাজনৈতিক অস্থিরতা যেটা আছে প্রতিদিন আমরা লক্ষ্য করছি, খুনি রাজাহানি তোলাবাজি যেগুলো চলছে বন্ধ হবে, তবেই এখানে কিন্তু শিল্প আসবে, যাতে করে শিল্পপতিরা আশ্বস্ত হন যে এখানে আমি একটা সুশাসন তাদেরকে আমরা উপহার দিতে পারবো, এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারবে, তবেই কিন্তু এখানে শিল্প আসার সম্ভাবনা আছে। এবং সর্বোপরি যেটা রাজ্য সরকারের ভূমিনীতি, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার যবে থেকে ক্ষমতা এসছে টাটাকে তাড়িয়ে, তবে থেকে পশ্চিমবঙ্গের এই মানে তার ভাগ্যের আকাশে আর কি আমরা এই দুর্যোগের ঘনঘটা দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বড় শিল্পপতি কিন্তু বিনিয়োগ করছেন না। প্রতি বছর হয়তো বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়তো হচ্ছে অনেক কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আখেরে আমরা কি পাচ্ছি? একটা প্রতিশ্রুতি পাচ্ছি, প্রায় আপনি বললেন 27 লক্ষ কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তা হয়নি, এবং যে পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল তা হয়নি। তো আখেরে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আমাদের যারা আমরা ট্যাক্স পেয়ার প্রত্যেকের প্রচুর টাকা আমরা ট্যাক্স দিচ্ছি এবং সেটা অনেকটাই খরচ হয়ে যাচ্ছে এই সম্মেলনের মধ্য দিয়ে, কিন্তু তার বিনিময়ে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। এবং আমি একটা কথা বলবো, রাজ্য সরকারের সদিচ্ছার প্রসঙ্গটা, রাজ্য সরকারের সদিচ্ছার এতটাই অভাব রয়েছে, কেবলমাত্র বছরে একটা বিশ্ব বাণিজ্য সম্মেলন করেই তারা কিন্তু ক্ষান্ত থেকে যাচ্ছেন। তারপরে যে সারা বছর যেটা একটা প্র্যাকটিস, শিল্পপতিদেরকে সুযোগ করে দেওয়া, শিল্প নিয়ে আসা, তার জন্য যে পরিকাঠামোগত উন্নয়ন করা, তা কিন্তু রাজ্য সরকার করছেন না। শালবনিতে সৌরভ গাঙ্গুলিকে জমি দেওয়া হয়েছে, আজকে সেই শিল্প, সেই কারখানার অবস্থাটা কি আছে আপনারা ভালো জানবেন, আপনারা নিশ্চয়ই জানাবেন। শেষ খবর পেয়েছি জমি তাকে সেখানে দেওয়া হচ্ছে না, অন্য জায়গায় তাকে জমি দেওয়া হচ্ছে।
ওইটা শালবনির যে এক্সটেন্ডেড ল্যান্ড দেওয়ার কথা ছিল, এক্সটেন্ডেড ল্যান্ডটা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হচ্ছে না, শেষ খবর। হ্যাঁ, কিন্তু সেই শিল্পটা কবে হবে? প্রায় 3,500 কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। তার থেকেও বড় বিষয় ছিল যে অনেক কম সময়ে একটা লৌহ আকরিক কারখানা তৈরি করে দেওয়ার কথা হয়েছে। ঠিক, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমি বলছিলাম, সারা বছরের একটা প্রয়াস, সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার তৈরি করা। সেটা কিন্তু রাজ্য সরকার করছেন না। ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। এবং আরেকটা বিষয় আমি বলবো যে এখানে রাজ্য সরকার, আপনি দেখবেন তারা এই যে নির্বাচনকে মাথায় রেখে যে কোনো কাজ করছেন। বিগত দিনে 3টে বছর আমরা দেখলাম 2020, 2021, 2024-এ বিশ্ব বাণিজ্য সম্মেলন বন্ধ ছিল। ঠিক আছে, 2026 সামনে, সেখানে নির্বাচন আছে। সেই নির্বাচনকে সামনে রেখে বড় করে ব্র্যান্ডিং করে আজকে এই একটা সম্মেলন করা হচ্ছে। এবং আমরা নির্বাচনে দেখব মমতা ব্যানার্জি বলবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, তিনি বলবেন যে আমরা এত পরিমাণ কর্মসংস্থান করে দেব, এত পরিমাণ ইনভেস্টমেন্ট আসছে। কিন্তু আখেরে মানুষ কি পাচ্ছে তা কিন্তু সময় বলবে, তা কিন্তু আমরা জনগণ দেখতে পাবো। আমি একটু তৃণমূলের কাছে জানতে চাই, নীলাঞ্জন, অঙ্ক অনেক বড়। এই মুহূর্তে যারা, আমি আগে বলা ছিল না, তারা কেউ খাতা পেন নিয়ে বসেনি, কিন্তু আমার কাছে খাতাও আছে, পেনও আছে, হিসেবও আছে, ডেটা আছে, সব আছে। আমি অঙ্ক করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। মানে আমি এই অঙ্ক এই কারণে করছিলাম যে এই মুহূর্তে যারা বসে অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের আজকে এই ডেটা অনুযায়ী তাদের চাকরি পাওয়ার কথা, কিন্তু আমি জানি, আমি হলফ করে বলতে পারি, যারা এই অনুষ্ঠান দেখছেন 80% মানুষ তারা এখন এই মুহূর্তে কর্মহীন যুবকদের মধ্যে। এটা হলফ করে বলা যায়, এটার জন্য কোনো আলাদা ডেটার দরকার হয় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এত আশ্বাস এলো, সে আশ্বাস গেল কোথায়? না দেখুন, আমাদের এই বিশ্ব বাণিজ্য যে সম্মেলনটা, এটা আমাদের হচ্ছে, মুখ্যমন্ত্রী এটা শুরু করেছেন। আগে এটার নাম ছিল বেঙ্গল লিডস। এবং এখানে এই যে এত যে শিল্পপতি তারা যে আসছেন, এটা তো দেখায় যে পশ্চিমবঙ্গে তারা আগ্রহী, তারা বিজনেস করতে আগ্রহী, এটা তো আমরা বুঝতে পারছি। আমরা জানি 2024-এ হয়নি, সেই জন্য এবছরের শুরুতে হচ্ছে। এবং এর আগে পূর্ববর্তী বক্তা যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি স্কিল ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে না, তাদেরই সরকার বা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত সংস্থা আছে তারা কিন্তু পশ্চিমবঙ্গকে মানে দে হ্যাভ গিফটেড আস। আমাদের উৎকর্ষ বাংলা, আমাদের কিন্তু সেটা মানে ইট ইজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড। এবং ইজ অফ ডুইং বিজনেস, এটাতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে এসছে। দেখুন, পশ্চিমবঙ্গের একটা লিগেসি আছে, একটা বাম আমলের যে একটা মানে ওয়ার্ক কালচার, ওয়ার্ক এথিক্স, এটাকে পুরো ধ্বংস করে দেওয়ার একটা ইতিহাস সেটা রয়েছে। সেটা মুখ্যমন্ত্রী ইনহেরিট করেছেন এবং তারপরে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা তিনি করেছেন। নীলাঞ্জন, আপনি যখন এই কথাটা বলছেন, আমাকে দুটো ভারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হওয়া দুটো বড় ভারী শিল্পের কারখানার নাম বলুন। না এরকম ভাবে মানে এটা আমরা এখনো যদি ইন্ডাস্ট্রিটাকে, এটা সুপর্ণবাবু অনেক বেটার বলতে পারবেন, ইন্ডাস্ট্রি ব্যাপারটা এখন একটা চেনে হয়। এখন ওই আপনি ওই কালো কালো ধোঁয়া বেরোচ্ছেন, ধোঁয়া ওই রকম ভাবে ইন্ডাস্ট্রি ব্যাপারটা। রচনা ব্যানার্জি বলেছিলেন, আমি রচনা ব্যানার্জি, আমার মনে পড়ছে, নো কমেন্টস। কিন্তু মানে ইন্ডাস্ট্রির ব্যাপারটা এখন ওইভাবে মানে খেলো করে দেখলে হবে না। এটা একটা মানে পলিসির ম্যাটার। মানে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে নতুন ইন্ডাস্ট্রি দেখাতে চাইছে। না, নতুন এই ইন্ডাস্ট্রিটা কোথায় হয়, কিভাবে হয়, তার প্রোডাক্ট কি সেই ইন্ডাস্ট্রি? সরকারের কাজ ইন্ডাস্ট্রি গ্রো করা নয়, সরকারের কাজ ইন্ডাস্ট্রি যাতে আসে সেটার জন্য প্রপার সেটআপ, সেই জিনিসটা তৈরি করা। সেটা পশ্চিমবঙ্গ সরকার, আপনি জানেন, বিভিন্ন জায়গায় উনি যেটা বলছেন, যখন বলছেন, আমার তো আজকে বুদ্ধবাবুর কথা বলতেই হচ্ছে। বুদ্ধবাবু নিজে দায়িত্ব নিয়ে টাটার সঙ্গে কথা বলে শিল্প এনেছিলেন। আপনি কি করে বলছেন যে রাজ্যের দায়িত্ব এটা নয়? আমি দায়িত্ব নিয়ে বলছি, বুদ্ধবাবু নিজে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলেছিলেন। তিন ফসলি জমিতেই ওনাকে ওখানেই করতে হবে। বিজেপি যেমনি মন্দির ওহি বানাएंगे, আমি তাদের কোথাও ওহি টাটা লাएंगे। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক। সানন্দায় শিল্প কারখানা, আমার বক্তব্য হচ্ছে তারপর আর কেন ভারী শিল্প বাংলা এলো না? কেন ভারী শিল্প বাংলা এলো না? প্রথমত মানে একটা জিনিস আমাদের সেটেল করা দরকার। টাটা ন্যানোর মতন একটা ফেল্ড প্রজেক্ট, সেটাকে দেখিয়ে এই পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, এইটা আমাদের বোধহয় এবার মানে ইটস অ্যাবাউট টাইম যে আমরা এটাকে, আমাকে এমন একটা ইন্ডাস্ট্রির কথা বলুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইনফোসিস এলো, আপনি দেখতে পেলেন না? সেটা তো কভার করেছে। সেটা তো ভারী শিল্প নয়। ওটাই তো বলছি নীলাঞ্জন, আপনি যে ইন্ডাস্ট্রিটার কথা বলছেন, এই ইন্ডাস্ট্রিটাতে সবচেয়ে বেশি লাভবান হয় আমেরিকা। না, আপনি আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমি সুবর্ণবাবুর সামনেই বলছি, এতে বাংলার সরাসরি রাজস্বে কি লাভ হয় আপনি আমাকে বলুন। শুনুন, সেটা ব্যাপার নয়, ছেলেমেয়ে শিল্প তৈরি হয়, অবশ্যই হয়। এবং সেই জন্য আমার মনে হয় যে
মানে ছেলেমেয়েরা তো চাকরি তো পাচ্ছে এখানে, সেই জিনিসটা তৈরি হচ্ছে। এবার সবকিছু যদি আপনি মনে করেন যে একদিনে মানে একদম দারুণ একদম হয়ে যাবে, বছর হয়ে গেছে নীলাঞ্জন, এখানে কোন এই সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিতে কাটতে দেখতে চাইছেন। ম্যাজিক মানে ওরকম কোনো জাদু কি ছাড়ি ওরকম ব্যাপারটা এটার মধ্যে নেই। এটা জিনিসটা এগোচ্ছে, প্রচুর শিল্প তালুক তৈরি হয়েছে মানে, এবং আপনি যেটা আপনি আইটিটাকে যদি আজকের দিনে কমপ্লিটলি ইগনোর করেন তাহলে তো আমার কিছু বলার নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকে কি বলেছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, তারপর আমি কংগ্রেসের কাছে আসবো। এটা খুব ইউনিক। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি, এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম। এখনো পর্যন্ত যেটা ঠিক আছে, আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা। ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিলেন, আর হেমন্ত সোরেনও কনফার্ম করেছেন, মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালরাও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তারা সকলেই আসছে, সকলেই থাকে যারা প্রতি বছর থাকে, তাছাড়াও এক্সট্রা অনেক আসে। मेरे को पास कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है, हमको पता नहीं है, लेकिन मैं चाहती हूँ कि उन्होंने आए, कि वो तो बांग्ला का बॉर्डर है। वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर adjacent countries which are helpful for the country. এটা প্রত্যেক বছর একটা বাৎসরিক উৎসব হয় একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য। একটা কোম্পানিকে কিছু টাকা, প্রায় 50 কোটি টাকা সরকারের খরচ করে পাইয়ে দেওয়ার জন্য। আপনাকে বলি, এই যে বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো? এখনো পর্যন্ত যে কটা বিজিবিএস হয়েছে তাতে 14-15 লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে, 14-15 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও? উল্টো দিকে 2021 সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে, কেশরাম রেওয়ান বন্ধ হয়েছে, নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে। এটা আমি কংগ্রেসের কাছে যেতে চাইবো। চন্দন, আমি আপনার কাছে জানতে চাইবো, আমি নীলাঞ্জনের কাছেও শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও শুনলাম, কি শুনলাম যে 20টা দেশের 400-500 প্রতিনিধি আসছেন, খুব ভালো, একদম সাদরে প্রণাম জানিয়ে আমরা অভ্যর্থনা জানাই। প্রয়োজন হলে তারা রাজি হলে আমরা এনকেটিভিতেও নিয়ে এসে অনুষ্ঠান করতে পারি, তাদের কি পরিকল্পনা রাজি হলে। কিন্তু আমরা তো এটাও জানতে চাই যে আপনারা এলেন, আমাদের অভ্যর্থনা গ্রহণ করলেন, প্রতি বছর আসুন, কোনো অসুবিধে নেই, কিন্তু বাংলাকে কি দিয়ে গেলেন সেটা জিজ্ঞাসা করবো তো। সৈকত, লং পেইন্ট ইন দি এয়ার, মানে তুমি একটা ছবি আঁকছো ভেরি কালারফুল, বাট তুমি হাওয়ায় ছবিটা আঁকছো, ইটস নট ভিজিবল। এখন প্রশ্নটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করলে তার সাথে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন জড়িয়ে আছে। আমি তোমাকে কেন বলি, দিস ইজ নট অনলি বিজেপি অর তৃণমূল অর অন্য কারো পার্সপেক্টিভ। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কমিউলেটিভ ইনভেস্টমেন্টস। তুমি শুধুমাত্র আমরা আলোচনা করলাম কি কি প্রমিসেস, কি কি এমএইউ এবং এমওইউ, এবং তার সাথে সাথে কত টাকার প্রমিসেস এবং কত বেকার কে চাকরি দেওয়ার বা সো কল কর্মসংস্থানের প্রমিসেস। এই এতগুলো প্রতিশ্রুতির পাশে ইনভেস্টমেন্ট লাইন আপটা কি? অর্থাৎ আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছি তার যে কিউমুলেটিভ ফিগার সেটা কত, এবং তার সাথে ট্যালি করো কত টাকা প্রমিসেস, অর্থাৎ কত ইনভেস্টমেন্ট প্রমিসেস, তার সাথে ট্যালি করো কত বেকারি সংস্থান, চাকরি সংস্থান হয়েছে। তুমি এই ট্রায়াঙ্গুলার এই ফ্যাক্টরটাকে সামনে রাখলে ইটস গোয়িং টু বি ক্লিয়ার পিকচার, এবং তখন তোমার ওই ব্রাশটা এয়ারে করতে হবে না, তখন তুমি ওই ব্রাশটা দেখবে একটা ক্যানভাসে। এই ক্যানভাসের একটা কারণ আমি তোমাকে প্রথমে বলে নিতে পারি, সেটা হলো যে তুমি যদি প্রমিস করো, প্রমিস করতেই পারো, কিন্তু যদি এটাই একমাত্র কারণ হয় যে ইলেকটোরাল প্রমিসেস যেগুলোকে সামনে রেখে শুধুমাত্র নির্বাচনী ক্ষেত্রে কোনো বেনিফিট পাওয়া বা কিছু বেনিফিট পাওয়ার চেষ্টা করা এবং প্রলুব্ধ করবার চেষ্টা করা, তাতে তুমি
প্রথমত যে শর্তটা ভাঙছো সেটা হলো এই প্রমিসগুলো বাস্তবায়িত হবে না, এটা তুমি জেনে কাজটা করছো। মানে আমি তোমাকে এই কারণে বলি, তাতে কিন্তু একটা সেন্স অফ রিজেকশন কাজ করে। ধরো আমরা এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এই শব্দটা এখন সাধারণ মানুষের কাছে অতি পরিচিত, এবং সব থেকে বেশি পরিচিত সম্ভবত শিক্ষিত বেকারের কাছে। কারণ তারা বারবারই এটা মনে করছে ইট ইজ আ প্রমিস টু বিট্রে, তো দে আর বিং বিট্রেড প্রতি মুহূর্তে। সুতরাং বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের অর্থ তাদের কাছে একটা রসিকতা হয়ে দাঁড়াচ্ছে। আমি তোমাকে আবারও বলি, ট্রায়াঙ্গুলারকে তুমি হিসেব করো তো আলটিমেটলি যে ইনভেস্টমেন্ট, আমি খুব ভালো করে জানি বিং আ স্টুডেন্ট অফ ইকোনমি, যে কোথাও ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে, তাদের প্রলুব্ধ করতে গেলে, তাদের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দিতে গেলে তোমাকে ইনভেস্ট করতে হবে। বাট হোয়াট ইজ দি প্রকিউরমেন্ট অফ ইনভেস্টমেন্ট, তোমার ধারণাটা কি? অর্থাৎ তুমি যদি প্রথমে বলো যে তুমি এসো বাংলার কোন জমিটা তুমি কোন জমি মাফিয়ার কাছ থেকে কিনবে, কাদের সাথে সেটেল করবে, তুমি করে নাও। যদি তোমাকে বলা হয় আমার কাছে এক্স্যাক্ট শিল্প নীতিটা নেই আমার দেশের শিল্পের জন্য, বিদেশের শিল্পের জন্য, আমার ঘরের শিল্পের জন্য, এবং সেক্ষেত্রে আমি বারবার প্রমিসগুলো করব একদম একদম ব্যাকডোরে, যে আমার কি কি ইলেকটোরাল বেনিফিট হচ্ছে তার কারণ তখন আমাকে দেখতে হবে ডোল আউট। মানে তুমি বোঝার চেষ্টা করো, একদিকে আমি কর্মসংস্থানের ইনভেস্টমেন্ট করব, উল্টো দিকে দাঁড়িয়ে আমি ডোল আউট পলিটিক্স করবো, প্রলুব্ধ করবো যে তুমি ঘরে বসে টাকা আপনি পাও। যে কথাটা বলছেন, ঠিক এরকম হ্যাঁ। জায়গাতে আমি শেষ করে নিয়ে আমি জানি তোমাকে ব্রেকে যেতে হবে। আমি তোমাকে যেটা বারবার একটা কথা বলতে চাইবো সেটা হচ্ছে, আমরা এই বছরের নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে যেমন মন্দির পলিটিক্স দেখেছিলাম, ঠিক আগামী নির্বাচনের আগেও আমরা আবার এই সামিট টামিটগুলো দেখবো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ধরনের রসিকতা যদি চলতে থাকে, শুধু অর্থনীতি না, আমাদের সামাজিক দায়বদ্ধতা একটা বড় প্রশ্নের মুখে পড়ে। এইটা কিন্তু একটা খুব বড় কথা, সামাজিক দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা কি সরকার ভুলে গেছে? আমি এটা একটু তৃণমূলের কাছ থেকে জানার চেষ্টা করব। আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আর বিরতির পর ফিরে এসে এই দায়বদ্ধতার প্রশ্নেই রাহুল গান্ধীর বক্তব্য খুব ইম্পর্টেন্ট। জানি না তিনি দায়বদ্ধতার খাতিরেই সেই বক্তব্যটা দিলেন কিনা, গতকাল সংসদে দাঁড়িয়ে তার বক্তব্য নিয়ে আলোচনার জায়গা তৈরি হচ্ছে। আমি একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন।